হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজ আমরা যাচ্ছি কাশীপুর উদ্যানবাটি কল্পতরু অনুষ্ঠানে। স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে পুরো অনুষ্ঠানের ডিটেলস কীভাবে হয়েছিল, কী হয়েছিল, পুরো কাহিনিটাই আমি এখানে বলবো। আর কীভাবে যেতে হয়, কটার সময় যেতে হয়, কতটা লাইন, কোথায় দাঁড়াতে হয়, পুরো ডিটেলস কিন্তু আমি এই ভিডিওটাতে দিচ্ছি। সেই জন্য স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। ভোর 4টের সময় চলে এসেছিলাম কাশীপুর উদ্যানবাড়ি। এসেই দেখছি বিশাল বড় লাইন। যেহেতু আমাদের পাস নেওয়া ছিল সেজন্য আর লাইনে দাঁড়াতে হয়নি। একটা পাসে আমরা 5 জন করে ঢুকতে পেরেছি। আর যেটা এমনি জেনারেল লাইন ছিল সেটা বিশালই বড়, প্রায় রোড ছুঁই ছুঁই অবস্থা, অনেকটা লাইন। আর দিনের বেলা না আরও বেশি বড় লাইন হয়। ভোরের দিকে গেলে একটু ফাঁকা থাকে, কিন্তু না, অনেক সকালবেলা যেতে হবে। আমরা তো 4টের সময় একদম এখানে পৌঁছে গিয়েছিলাম। 3টে লাইন হয় এখানে পুজো দিতে গেলে, 3টে লাইন পড়বে। একটা এমনি লাইন পড়ে, আর যাদের কাছে পাস রয়েছে তাদের একটা লাইন, আর বৃদ্ধাদের জন্য একটা আলাদা লাইন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের উল্লেখযোগ্য শাখা কেন্দ্র এই উদ্যানবাটিটি উত্তর কলকাতায় কাশীপুর অঞ্চলে অবস্থিত। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবনের অন্তিমকালের কিছু বছর এই কাশীপুর বাড়িতেই বসবাস করেছিলেন। এইখানেই অনুষ্ঠিত হয় কল্পতরু উৎসব। কাশীপুরের এই বাড়িতে রামকৃষ্ণদেব 1885 সালে 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্টে তার প্রয়াণ দিবস পর্যন্ত এখানেই ছিলেন। রামকৃষ্ণদেব তখন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তাকে খোলামেলা পরিবেশে রাখা হয়েছিল এই উদ্যানবাটিতে। একদিন তার শরীরটা একটু ভালো লাগছিল বলে তার শিষ্যদেরকে নিয়ে উদ্যানবাটিতে হাঁটতে বেরিয়েছিলেন। শিষ্যদের মধ্যে ছিল ঠাকুরের খুবই প্রিয় শিষ্য নাট্যকর গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর তখন হাঁটতে হাঁটতে আচমকাই গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি মনে হয় আমি লোকটা কেমন? উত্তরে গিরিশচন্দ্র বলেছিলেন, ঠাকুর, আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর অবতার। তিনি মানব কল্যাণের জন্য মর্তে আগমন হয়েছিলেন অবতার রূপে। গিরিশচন্দ্রের এই কথায় ঠাকুর তখন বলেছিল, তোমাদের চৈতন্য হোক। তখন ঠাকুর একটি আম গাছের তলায় দাঁড়িয়েছিল। বলা হয় এই দিন মন থেকে কিছু চাইলে নাকি সত্যিই পূরণ হয়। এখানে দিয়ে দেবো। ভিডিও করা তো বন্ধ ছিল, আমি যতটুকু পেয়েছি তাহলে দেখার চেষ্টা করছি। এই রুমের মধ্যেই রামকৃষ্ণদেব থাকতেন। ঠাকুরকে দর্শন করার পরই বাইরে বেরোবার সময় এখানে প্রসাদ দিচ্ছিল। প্রচুর প্রসাদ ছিল, কিন্তু সকলকে একটা করেই প্রসাদ দিচ্ছিল। এখান থেকে বেরিয়ে পড়লাম। নিচে দেখো কতটা ভিড়। বেলা হলে না এই ভিড়টা আরও অনেকটা বেড়ে। সেই থেকে কল্পতরু কথাটির আসল ব্যাখ্যা পাওয়া যায়। সংসার গৃহিণী মানুষদের বড় কষ্ট। সংসারে যাতা পলে গৃহিণীরা কুল কিনারা পায় না। তাই ঠাকুর বলেন, সংসার থেকে গৃহিণীরা ঈশ্বরকে সেবা করুন আর মানব ধর্ম পালন করুন। সেই চৈতন্যের কথাই তিনি বলেছিলেন, যা আজ কল্পতরু উৎসব নামে পরিচিত। ঠাকুর রামকৃষ্ণের কাছে মন থেকে কিছু চাইলে পূরণ হয়। এখানে ঠাকুরের ভোগের খিচুড়িও বিতরণ করা হচ্ছিল। বিশাল বড় বড় একটা খিচুড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু এটা 11টার পর থেকেই তোমরা খিচুড়িটা পাবে। আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, আমাদের একদম 9টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আর ভোগের প্রসাদটা পাইনি। যদি ওখানে থেকে যেতে পারো তাহলে কিন্তু ভোগের খিচুড়িটা নিয়েই বাড়ি এসো। ভোগের খিচুড়িটা কি দারুণই টেস্টি হয়। এটা রোজ দিনই খোলা থাকে, সোম থেকে রবিবার অবধি, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এখানে দেখো বিশাল বড় করে প্যান্ডেল করা হয়েছে। এখানে একটু বেলা হলে কীর্তন শুরু হবে আর ভক্তদের ভিড় পড়ে যাবে। এই আম গাছের তলায় দাঁড়িয়েই শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি প্রদীপ জ্বালানো নিষিদ্ধ। এই দিনে তো নিষিদ্ধ, অন্য দিনে জ্বালানো যায় কিনা সেটা আমি বলতে পারছি না। শুধু ফুল আর ফল নিয়ে যেতে পারো ঠাকুরের ওখানে রেখে দিয়ে আসার জন্য, আর প্রণামে দিতে পারো। প্রত্যেক বছরই 1 জানুয়ারি এই কল্পতরু অনুষ্ঠান হয়। ঠাকুরের কাছে নাকি মন থেকে কিছু চাইলে ঠাকুর ফেরায় না। আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা বাইরেও বেরিয়ে আসছি। দেখো এতটা বেলা হয়ে গেছে, তাও ভিড় কমছে না, আরও নাকি ভিড় বাড়ছে। আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।